এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর এইভাবে ভর দুপুরে খালি রাস্তায় হাঁটবো না। পাশ থেকে হেনা তো প্রায় কেঁদেই দিচ্ছে, ফারিয়াও চুপচাপ হেঁটে যাচ্ছে। এরই মাঝে তাদের সামনে অরিনের বাড়ি থেকে গাড়ি চলে আসে। গাড়ি চলে আসাতে তিনজনই স্বস্তি নিঃশ্বাস ফেলে। অতঃপর তিনজনই গাড়িতে উঠে বাড়ির দিকে চলে যায়। বলা বাহুল্য, অরিনের বাড়ির কিছুটা আগে হেনার বাসার, অরিনের বাড়ির থেকে কিছুটা সামনে ফারিয়ার বাসা। অরিন বাড়ির সামনে নেমে ড্রাইভারকে বলে দেয়, ফারিয়াকে সামনে নামিয়ে দিন, ও আপনাকে পথ দেখিয়ে দেবে ওর বাসার। আচ্ছা বাই ফারি, গিয়ে কল দিস। ওকে। বলেই বাড়িতে ঢুকে অরিন বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্র একজন দৌড়ে এসে অরিনের কোমর জড়িয়ে ধরে। অরিন কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু পরক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের দেখে সেও যেন খুশিতে আত্মহারা। ড্রয়িং রুমে বসে আছেন অরিনদের ফুপি মেহেরিন এহসান, তার পাশে আছেন তার স্বামী জনাব রাফিদ আইমান, আর অরিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে রিমি, অরিনের ফুফাতো বোন। রিমি নিজের থেকে ছাড়িয়ে তার দুগালে চুমু খায় অরিন। মেয়েটা বেশ মিষ্টি দেখতে। কেমন আছে আমাদের রিমঝিমটা? খুব ভালো। অরিপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি সোনা। এতদিন আসলে না কেন? আমি খুব মিস করেছি তোমায়। আমিও তোমায় মিস করেছি, কিন্তু স্কুল বন্ধ পাইনি তো। বলেই ঠোঁট উল্টে ফেলে রিমি। বোনের এমন অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে ওঠে অরিন। অতঃপর কপালে চুমু এঁকে দিয়ে বলে, থাক রিমঝিম, মন খারাপ করো না। এখন তো এসে পড়েছো তাই না? এবার আমরা বেশ মজা করবো, ওকে? ইয়ে, ওকে, ডান। কি শুধু ওর সাথেই কথা বলবে? আমার মাটা আমার সাথে কি কথা বলার একটু সময় হবে না? সোফা ছেড়ে অরিনের সামনে এগিয়ে আসতে আসতে বলেন মেহেরিন এহসান। যাও, আমি রাগ করেছি তোমার সাথে। তুমি প্রায় কতদিন পর এলে, একটু কি মনে পড়েনি আমাদের কথা? না হয় কোচিং এর জন্য যেতে পারিনি, তাই বলে তুমিও তো আসলে না। হ্যাঁ, যাও, কোনো কথা নেই আমার। মেকি এ রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বলে ওঠে অরিন। অরিনের এমন গাল ফুলানো দেখে হেসে ওঠে বাড়ির সকলে। সরি না, আমার সোনামাটা আসলে সব দোষ আমার, ফুপা জানে। তার জন্যই তো আসতে পারলাম না। তার ছুটি পাওয়াই যে দুষ্কর। এবার আর রাগ করে না আমার লক্ষ্মী মাটা, বলেই অরিনকে বুকে জড়িয়ে নেন তিনি। অরিনও আর রাগ করে থাকে না। সেও ঝাঁপিয়ে পড়ে তার কোলে। তাদের এমন দৃশ্য দেখে এর রাফিদ সাহেব বলে ওঠেন, হুম, সব আদর শুধু বনুর জন্য, আর আমি তো পানে ভেসে আসছি, তাই না? বাড়ির সদর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বলতে থাকে অনেক। যে ছেলে, তুমি কি এতক্ষণ ছিলে নাকি যে তোমার আদর করব? কখন এলে তুমি আব্বু? অনেককে বুকে নিয়ে বলে ওঠেন মেহেরিন এহসান। তখন তুমি বনুকে আদর করছিলে তখন। আচ্ছা আয়, এখন ভেতরে ঢোক তোরা। বলে তাদের নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হন মেরিন বেগম। অরিন তো ফুপাকে সালাম দিয়ে পাশে বসে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। তার আবার রাফিদ সাহেবকে বেশ ভালো লাগে। কি সুন্দর ডিসিপ্লিন, ওয়েল বিহেভিয়ার। অবশ্য এমনটাই বুঝি ডিফেন্সে চাকরিরত সকলেই হয়ে থাকে। কথা বলার মাঝে রাতুল উপস্থিত হয়। সে এতক্ষণ পুতুলের সাথে ছিল। দুজনাই সেম বয়সের হওয়ায় তাদের মাঝে মিলটা একটু বেশি। রাতুল ও পুতুল সেম ক্লাসেই পড়ে। রাতুল এসেই বলে ওঠে, গাইস, তোমরা কি আমায় ভুলে গেলে? না গো মিস্টার হ্যান্ডসাম, তোমায় আর কেউ ভুলেও আমি কি করে ভুলি বলো তো? বেশ আহ্লাদি স্বরে দুষ্টুমি করে বলতে থাকে অরিন। এদিকে অরিনের কথা শুনে উপস্থিত সকলে একসঙ্গে হেসে ওঠে। সকলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নিজেদের রুমে চলে যায় অরিন। চোখ পিটপিট করে খোলার চেষ্টা করে খুলতে পারছে না একজন। তার হাত পাগুলো একটা চেয়ারের হাতলের সঙ্গে বাঁধা। মাথা থেকে চুইয়ে চুইয়ে তরল জাতীয় কিছু পড়ছে, কিন্তু সে আন্দাজ করতে পারছে না এগুলা কি। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত ব্যবসা একটা গন্ধে পরিবেশটা আবদ্ধ। লোকটা বেশ কয়েকবার নিজেকে ছোটানোর প্রাণপণ চেষ্টা করেও ছোটাতে পারেনি। আচ্ছা, কি হয়েছিল তখন তার সাথে? মনে করতে চেষ্টা করলো লোকটি এখানে আসার পূর্বের ঘটনা। ওই রফিক, চা দে তো তাড়াতাড়ি। বাল একটা সুন্দরীরও আজকে একটুখানি ছুঁইতে পারলাম না, সারা দিনটাই কুফা। হ ভাই, এখন সত্যি কথা কইছেন। আজকা কাউরেই তেমন দেখবার পারছি না। ওই যে তখন যে তিনটা সুন্দরী দেখছিলাম, এই শেষের পর তো আর একটারও এইখানে আইবার দেখলাম না। হরে শরীফা, কি মনে করাই দিলি রে? ওই হলুদ মালটা না একেবারে ঝাক্কা হয়েছিল। ইস, তখন যদি গাড়িটার সামনে না আইতো, ঠিকই আজকা হ্যারে তুইলা লইয়া যাইয়া রাইতে হকগুলো পার্টি করতাম। তাই নাকি? এত শখ তোর? হঠাৎ করে এক কথার মাঝে অচেনা আগন্তুকের
কণ্ঠ শুনে পিছনে তাকায় বখাটেগুলো। বেশ দাম্ভিকতার সাথে জিজ্ঞাসা করে ওঠে বখাটেদের লিডার। ওই মিয়া ক্যাডা আপনারা এনে কি লাগবো? বেশি কিছু না, তোদের লাগবে। বলে আগন্তুক আত্মার সাথে দাঁড়ানো কয়েকটা ছেলে মিলে একটা কালো মাইক্রো করে তাদের তুলে নিয়ে যায়। ব্যাস, আর মনে নেই কিছু। আর বেশি কিছু মনে করতে গেলেই মাথায় কেমন এক ভোঁতা যন্ত্রণা শুরু হচ্ছে লোকটার। বেশ কিছুক্ষণ পর অন্ধকার ঘরটিতে একটু একটু করে আলো ফুটে ওঠে। লোকটা আলোর দিকে ঠিকমতো তাকাতে না পেরে চোখ পিটপিট করে সামনে তাকিয়ে দেখে কেউ একজন হাতে কিছু একটা নিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। লোকটা এখনো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। অতঃপর আর ধৈর্য ধরতে না পেরে চেঁচিয়ে উঠে হাত পা বাঁধা লোকটি। ওই ক্যাডা আপনি আমার এমনি বাইন্দা রাখছেন কেন? আপনি জানেন আমি কে ধইরা আনছে আমারে? শুনেছি তোর নাকি কলিজা বেশ বড় হয়ে গেছে, তাই সেটা কেটে ছোট করতে আসছি। ইউনো না, মানুষের কলিজা স্বাভাবিকের তুলনায় বেশি বড় হয়ে গেলে তার বেঁচে থাকা মুশকিল। বেশ ভাব নিয়ে কথাগুলো বলে উঠে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। ক- 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 কি 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 কইতেছেন? আপনি আমার কলিজা যাবর মানে? বারে, ইফতেকার এহসান রুদ্রর কলিজায় যে হাত দেওয়ার দুঃসাহস করে, তার কলিজা কি আর ছোট হতে পারে বল? তাই তো অ্যাজ এ ডক্টর আমার ডিউটি হচ্ছে মানুষের অর্গান যদি ডিস্টার্ব করে তাহলে সেটাকে সারিয়ে তোলা। কিন্তু এখানে তো তোর গোটা কলিজাটাই বড়, তাই ভাবছি সেটা কেটে ছোট করে দিই। কি বলিস? ভাই আমি সত্যি বুঝবার পারতাছি না আপনি কি এর কথা কইতেছেন। আপনি হয়তো ভুল বুঝছেন। আমার কলিজায় হাত দেশ আর তুই কিনা আমাকে বলিস আমি ভুল করছি? বাস্টার্ড, তুই তো নোংরা জিভ দিয়ে যেই সুন্দরীকে নিয়ে বাজে কথা বলেছিস, সেই মেয়েটাই নান আদার দেন মাই সানশাইন, আর তার জন্যই তুই এখানে। লোকটার চোয়াল শক্ত করে চেপে ধরে বলে ওঠে রৌদ্র। তার শক্ত হাতের থাবায় লোকটার মাড়ি ইতিমধ্যে কর্মর আওয়াজ করছে যেন। এই বুঝি মাড়িটা খসে পড়বে নিচে। এবার লোকটা বেশ বুঝতে পারছে কেন তাকে এখানে ধরে আনা হয়েছে। লোকটা ব্যথায় ছটফট করতে থাকে রৌদ্রর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু রৌদ্রর বিড়াল চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় লাল টকটকে হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ পর লোকটির মাড়ি ছেড়ে দিয়ে ইচ্ছে মতো থাপ্পড় ঘুষি মারতে থাকে রোদ। লোকটার মুখ দিয়ে ইতিমধ্যে রক্ত ঝরছে। ঘরটিতে শুধু তারা দুজনাই নয়, বরং বখাটেদের প্রতিটা সদস্য উপস্থিত। তাদের সকলেরই হাত পা বাঁধা দড়ি দিয়ে আর মুখে টেপ লাগানো। তাদের থেকে কিছুটা দূরে উপস্থিত আছে তাদের ধরে নিয়ে আসা লোকগুলো। একদম দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে রেহান। তার মুখভঙ্গি একদম স্বাভাবিক, যেন যা হচ্ছে এর সাথে বেশ আগে থেকে সে পরিচিত, এবং এটাই যেন এই মুহূর্তে স্বাভাবিক বিষয়। রৌদ্র এবার লোকটাকে হাতে থাকা রড দিয়ে বেধড়ক মারতে থাকে। লোকটা ব্যথায় চিৎকার দিয়ে ছটফট করতে থাকে। রৌদ্রের এমন আচরণে থরথর করে কাঁপতে থাকে বাকি বখাটেগুলো। তাদের ধরে আনা লোকগুলোর প্রায় একই অবস্থা। তাদেরও গলা শুকিয়ে আসছে বারবার। তারা শুধু ভাবছে, মেয়েটিকে নিয়ে সামান্য একটু কথা বলাতে এদের এই হাল করেছে। না জানি মেয়েটাকে যদি ভুলক্রমে ওরা টাচ করে ফেলতো তখন কি জানি হতো। এতদিন ধরে তো ওরাই অরিনকে রৌদ্রর কথায় চোখে চোখে রেখেছে। অরিন বাসা থেকে বের হওয়া মাত্রই তারা অরিনকে গার্ড দিত দূর থেকে। যখনই অরিনকে কোনো ছেলে প্রপোজ করতো বা তার পাশে ভিড়ারও চেষ্টা করতো, তখনই তারা রৌদ্রকে জানাতো। রৌদ্রর আদেশেই তারা সেসব ছেলেদের প্রপোজ করার পরদিনই হাসপাতালে পাঠিয়ে দিত। কিন্তু তারা তো শুধুমাত্র ছোটখাটো অ্যাক্সিডেন্ট করাতো। কিন্তু আজ রৌদ্র যেভাবে বেধড়ক মারধর করছে, এটা দেখে তারাও বেশ অবাক। রৌদ্র একে একে প্রত্যেকটাকে মারতে মারতে আধমরা করেই তবেই ক্ষান্ত হয়েছে। হাতের রডটি ইতিমধ্যে রক্তে লাল হয়ে গেছে, সেটা থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রৌদ্র এক ঝটকায় রডটিকে দূরে ছুঁড়ে ফেলে। অতঃপর তার অনুগত লোকদের মধ্যে একজনকে বেশ উচ্চ শব্দে ডাক দেয়। শাহজাহান, জি স্যার। এক্ষুনি বাস্টার্ডগুলোকে হাসপাতালে পাঠিয়ে দাও। খরচ যা লাগবে দিয়ে দেবে, যাও। ওকে বস। বলেই লোকটি ছুটে বাকিদেরকে নিয়ে মার খাওয়া লোকগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। এদিকে রৌদ্র পরনের শার্টটা টেনে খুলে ফেলে। রোহান রৌদ্রর সামনে এসে তার হাতে থাকা শপিং ব্যাগটি বাড়িয়ে দেয় রৌদ্রর পানে। রৌদ্র চুপচাপ ব্যাগ থেকে সেম কালারের শার্টটা গায়ে জড়িয়ে নেয়। এরই মাঝে রেহান বলে ওঠে, আর কত মারবি এভাবে? যদিও প্রাণে মারিস না, বাট আধা মারা তো করেই ফেলিস। সো হোয়াট? আমার সানশাইনের ওপর কারো নজর পড়লে সে নজর উপড়ে ফেলতে আমি 2 সেকেন্ডও ভাববো না। শি ইজ মাইন, অনলি মাইন। তুই কি জানিস তুই অরিনের জন্য সাইকো হয়ে যাচ্ছিস?
আই নো দ্যাট ভেরি ওয়েল। ওর জন্য শুধু সাইকো না, আমি বদ্ধ উন্মাদ হতে রাজি। বলেই মুচকি হাসে রৌদ্র। এদিকে রৌদ্রর এমন খাপছাড়া উত্তরে রেহান বরাবরের মতোই ছোট্ট নিঃশ্বাস ফেলে। ও তো বেশ ভালো করে চেনে রৌদ্রকে। এই ছেলে যে অরিনের পাশে তার পরিবার ছাড়া একটা মাছিকেও সহ্যও করতে পারে না। মাঝে মাঝে ভাবে একটা মানুষ কি করে তার ভালোবাসার মানুষের জন্য এতটা পজিটিভ হতে পারে। কই সে তো রুহির জন্য এমনটা করে না। তাই বলি কি সে রুহিকে ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু সবার ভালোবাসার ধরন যে এক থাকে না। কেউ কেউ ভালোবাসে প্রেমিক হয়ে যায়, আর কেউ কেউ ভালোবেসে উন্মাদ এবং ভয়ঙ্কর প্রেমিক হয়। রেহানের মনে ভয় হয় রৌদ্র ভয়ঙ্কর প্রেমিক। নিজের ভালোবাসার জন্যে কারো জীবন নিতেও পারে, আবার তার ভালোবাসার জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিতে পারে। সন্ধ্যায় বাড়ির সকলে একসঙ্গে গোল হয়ে বসে আছে। ড্রয়িং রুমে যেন বিশেষ কোনো বিষয়ে কিছু একটা আলাপ হচ্ছে। কারো কারো মাঝে চলছে টানটান উত্তেজনা। অবশ্য বাড়ির ছোটরা কেউই এই মুহূর্তে এখানে নেই। অরিনের ফুপিরা আজকে এহসান বাড়িতেই থাকবেন। মূলত তারা রয়েছেন রৌদ্রর সাথে দেখা করার জন্যে, কেননা ছেলেটাকে আসার পর তো একবারও দেখতে পারলেন না তারা। তাছাড়া আরও একটা বিষয় নিয়ে কথা হচ্ছে ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির পুরুষদের এবং গৃহিণীদের সাথে রাফিদ সাহেবের। কথাবার্তার এক পর্যায়ে রাফিদ সাহেব বলেন, বড় ভাইজান, আপনি দেখে নিন, আমাদের সোহা মামুনি এ বাড়ির বড় বউ হিসেবে একদম পারফেক্ট। আর তাছাড়া আপনিও তো ওকে ছোট থেকেই চেনেন, তাই না? স্বামীর মুখে এমন কথা শোনা মাত্রই চোখ মুখ কুঁচকে ফেলে। অন্যদিকে তাকান মেহেরিন বেগম। তিনি আর যাই হোক অমন উড়নচণ্ডী আধুনিক মনা মেয়ে কিছুতেই তার রোদের বউ হিসেবে আনতে চান না। নেহাত স্বামীর মুখের উপর কিছু বলতে পারছেন না তিনি। এদিকে রাফিদ সাহেবের মুখে সোহার নাম শুনে মেজাজ খারাপ হয়ে আসছে বাড়ির মহিলাদের। সোহা রাফিদ সাহেবের বড় ভাইয়ের মেয়ে। আত্মীয় হওয়ার সুবাদে বেশ কয়েকবার এই বাড়িতে আসা হয়েছে তাদের। কিন্তু যতবারই ওই সোহা মেয়েটা এ বাড়িতে এসেছে ঠিক ততবারই সে অনেকের পেছনে মৌমাছির মতো ঘুরঘুর করেছে। অনেকেও এই মেয়ের এমন ব্যবহারে প্রচুর বিরক্ত হতো, কিন্তু সোহাও যেন নাছোড়বান্দা। অবশেষে অনেক একবার বেশ অতিষ্ঠ হয়ে সোহাকে সামনাসামনি বলেছিল, দেখো সোহা, ছেলেরা যাই হোক কোনো গায়ে পড়া মেয়ে পছন্দ করে না। তোমাদের মতো মেয়েদের সাথে হয়তো ছেলেরা মিশবে, প্রেম করবে, বাট বিশ্বাস করো, তোমাদের মতো মানুষদের ওয়াইফ করতে 10 বার ভাববে ছেলেরা। আর রইল বাকি আমার কথা। শোনো সোহা, আমি তোমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। প্লিজ আর আমার পিছু ঘুরবে না। সেদিন সোহা বেশ অপমানিত বোধ করেছিল অনিকের কথায়। এক প্রকার কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল এই বাড়ি থেকে, আর আসেনি। সোহার এমন চলে যাওয়া নিয়ে অনিকের বড় মা জিজ্ঞাসা করলে অনিক অবশ্য সবাইকে সোহার নাছোড়বান্দা আচরণের কথা জানিয়ে দিয়েছিল। এই বিষয়ে মেহরিন বেগম জানলেও আর কাউকে জানাননি তিনি। পাছে না আবার সংসারে অশান্তি হয় ভেবে। কিন্তু আজকে সকলে যেমন বিরক্ত তেমনি অবাক। কাল পর্যন্ত মেয়ের অনিকের পিছনে লেগেছিল, তার জন্যেই আজকে রৌদ্রর কথা বলছে রাফিদ সাহেব। জুবাইদা বেগম আর রাফিয়া বেগম তো একে অপরের দিকে চোখাচোখি করছে। মাইমুনা বেগম তো বিরক্তিতে চোখ মুখ কুচকে সরে পড়েছে এখান থেকে। না জানি কখন আবার তিনি বিরক্ত হয়ে কোনো কথা বলে দেন। এই বাড়িতে আবার তার ধৈর্যের সীমা কিছুটা কম। অন্যায় বা ভুল কিছু দেখলেই তার জিহবা আপনা আপনি চলে মনে হয়। সেখানে তাদের রৌদ্রের মতো হীরের টুকরোর জন্য এমন ফালতু মেয়ের কথা শুনলে তো তার জিহবা এই বুঝি লাগাম ছাড়লো। তায়েব সাহেব বউয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। তিনি তো বেশ ভালোভাবে অবগত নিজের স্ত্রীর স্বভাব চরিত্রে। রাইসা বেগম তো বহু আগেই কাজের ছুতো দিয়ে এখান থেকে চলে গিয়েছেন। কবির সাহেব এখনও মুখ গম্ভীর করে বসে আছেন। তাকে কিছু বলতে না দেখে রাফিদ সাহেব আবারও বললেন, তাছাড়া ভাইজান, আমাদের সোহা মামুনিও নাকি রৌদ্রকে অনেক আগে থেকেই মনে মনে পছন্দ করে। এই তো কিছুদিন আগে ওর জন্য কত ভালো ঘর থেকে একটা সম্বন্ধ আসলো, কিন্তু সোহা না করে দিয়েছে। ওকে কারণ জিজ্ঞেস করলে বলল ও নাকি রৌদ্রকে পছন্দ করে। তাই বললাম আর কি। এবার যেন সকলে রাফিদ সাহেবের কথায় নড়ে চড়ে বসলেন। রাফিয়া বেগম তো যেন আকাশ থেকে পড়লেন এই কথা শোনা মাত্র। জুবাইদা বেগম তো মনে মনে 100 গালাগাল দিচ্ছে সোহাকে। ভাবা যায় কিছুদিন আগেও যে মেয়ে তাদের অনেকের পিছনে লেগেছিল, আজ সে বলছে সে রৌদ্রকে পছন্দ করে। জুবাইদা বেগম মনে মনে ভাবলেন, আমার এতটাও খারাপ দিন আসেনি যে অমন অরুণচণ্ডীকে নিজের ছেলের বউ করে আনবো। কবির সাহেব এক পলক তাকালেন স্ত্রীর দিকে। দেখলেন জুবাইদা বেগম তার দিকে কটমট করে তাকিয়ে আছে। কবির সাহেব কিছুটা নিঃশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, আসলে রাফিদ, বিয়ে শাদী তো আর মুখের কথা না, এটা দুটো মানুষের সারা জীবনের সিদ্ধান্ত। তাই বলছিলাম রুদ্র আসুক, তাকে আগে জিজ্ঞেস করি তার কি মতামত, তারপর না হয় তোমাদের আমি এই বিষয়ে জানাবো। বলছিলাম কি ভাইজান,
আপনি বললেই তো রুদ্র রাজি হবে। কথা শেষ করতে পারলেন না রাফিদ সাহেব। তার আগে কবির সাহেব আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বললেন। বলেই তিনি ড্রয়িং রুম ত্যাগ করলেন। না রাফিদ, ছেলে আমার প্রাপ্তবয়স্ক, ওর নিজেরও পছন্দ অপছন্দ থাকতে পারে। আর তাছাড়া আমি আমার ছেলের উপর কোনো ধরনের মতামত চাপিয়ে দিতে চাচ্ছি না। এখন এসব কথা থাক। একে একে সকলেই উঠে চলে গেলেন। রাফিদ সাহেব এখনো কিছুটা চিন্তিত ভঙ্গিতে বসে আছেন, মনে মনে ভাবছেন, রুদ্র কি আদৌ রাজি হবে? আর যদি রাজি না হয় তাহলে বরদাকে কি জবাব দেব? তিনি তো কত আশা নিয়ে বসে আছেন এ বাড়িতে মেয়েকে বিয়ে দেবে। আর আশা থাকবেই না বা কেন? এ বাড়ির ছেলেদের যশ খ্যাতি সৌন্দর্য কোনো কিছুরই যে কমতি নেই। এমনটা নয় যে রাফিদ সাহেব জানেন না সোহার ব্যবহারের বিষয়ে। এই নিয়ে তিনি বহুবার তার বর্দাকে বলেছেন মেয়েকে শাসনে রাখতে, কিন্তু তার বর্দা বরাবরই একই কথাই বলেছে। এমন বয়সে এমন একটু একটু করেই, ও আর এমন কি। অগত্যা সেসব ভাবনা ছেড়ে বেরিয়ে আসেন রাফিদ সাহেব। তিনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, নেহাত বড় ভাইকে সম্মান করেন, বিধায় তার হয়ে এই সম্বন্ধের কথা বলেছেন। এখন যদি রৌদ্র রাজি না হয় তাতে তারই বা কি করার আছে? মেহেরিন বেগম স্বামীর চিন্তিত মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে তার ভেতরকার পরিস্থিতি, তাই তিনি স্বামীর কাঁধে আলতো করে হাত রাখেন। রাফিদ সাহেব স্ত্রীর হাত নিজেও সযত্নে চেপে ধরেন। রাত 9:30। রৌদ্র কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে ফুপিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে সে। মেহেরিন বেগম রৌদ্রকে দেখা মাত্রই সারা মুখে একে একে ভালোবাসার পরশেকে দিয়ে বুকে জড়িয়ে নেন আর কাঁদতে থাকেন। রৌদ্র চুপচাপ তাকে জড়িয়ে ধরে রেখে সান্ত্বনা দিচ্ছেন। অরিন নিজের পড়া শেষ করে ফুপিকে খুঁজতে গিয়ে নিচে এসে দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। তার ফুপিটা বড় আবেগী। বিষয়টা এমন যেন পান থেকে চুন খসলে কেঁদে দিবেন। তার উপর তার রোদ ভাই কত বছর পর এলেন। আজ তো বোধ হয় তার ফুপি সারা রাত রোদ ভাইকে বুকে নিয়ে কেঁদেই পার করবে। এসব ভেবে অজান্তেই অরিনের মুখ ফুঁড়ে হাসি বের হয়ে আসে। অরিনের হাসি দেখে রৌদ্র ভ্রুকুটি করে তাকায় তার দিকে। রোদকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে অরিনও সাহসে হাসি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেহেরিন বেগম বেশ কিছুক্ষণ পর কান্না থামিয়ে নাক টানতে টানতে থাকেন। রাইসা বেগম রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে বলতে লাগলো, ও মেহেরিন গো, কান্না থামিয়েছে তবে। আমি তো ভাবলাম আজ না আবার সারা রাত পার করো কাঁদতে কাঁদতে। ছোট ভাবির মুখে এমন কথা শুনে হালকা লজ্জা পান মেহেরিন বেগম। তিনি নাক টেনে কিছু বলবেন, তার আগে জুবাইদা বেগম সেখানে উপস্থিত হয়ে বলতে থাকেন, থাক না ছোট, কেন জ্বালাচ্ছিস মেহুকে? মেয়েটা কতদিন পরে দেখলো রোদকে, একটু তো কাঁদবেই, তাই না? শুধু একটু কাঁদলে তো ঠিকই ছিল বড় বউ, কিন্তু আমাদের মেহু তো কাঁদতে কাঁদতে চেহারা ফুলিয়ে ফেলেছে। ইস, কি অবস্থা করেছে মুখটার। চলো চলো রুমে গিয়ে মুখ ধোবে। মেহেরিন বেগমের হাত টেনে বলতে লাগলেন মাইমুনা বেগম, আহা, তোমরাও না খালি আমাকে নিয়ে ঠাট্টা করো। মেয়েকে রাগ দেখিয়ে বললেন মেহেরিন বেগম, আহা গো, ননদিনী আমার রাগ করেছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না ওকে। এবার না হয় তুই রুমে গিয়ে ফ্রেশ হো, কেঁদে কেটে তো একাকার অবস্থা করেছিস। শাড়ির আঁচল দিয়ে আলতো করে মুখ মুছে দিয়ে বলতে থাকেন রাফিয়া বেগম। মেহেরিন বেগমও হাসতে থাকেন তাদের এমন আদর যত্নে। তার ভাবিগুলো সত্যি তার মায়ের মতো। এই যে তার মা গত হয়েছে কতগুলো বছর আগে, কিন্তু এখনো মেহেরিন বেগম তার ভাবিদের আদর শাসনে তার মাকে খুঁজে পায়। মেহেরিন বেগম রোদকে ছেড়ে নিজের রুমে চলে যান। অরিন এতক্ষণ তার মা চাচিদের কাণ্ড দেখছিল। কি সুন্দর মিল প্রতিটা মানুষের মধ্যে। সে নিজেও যত দেখে ততই মুগ্ধ হয়। অরিনকে এভাবে মিটিমিটি হাসতে দেখে রাইসা বেগম তার কাছে গিয়ে বলে ওঠে, কি রে অরিন, এভাবে একা একা দাঁড়িয়ে হাসছিস যে? না ছোট মা, তেমন কিছু না, এমনি। ও আচ্ছা, তোর কি পড়া শেষ মা? জি ছোট মা। আচ্ছা। বলেই তিনি চলে গেলেন যাদের সাথে টেবিল সেট করতে ডিনারের জন্য। এদিকে ড্রয়িং রুমে শুধু সে আর রৌদ্র উপস্থিত। অরিন একবার ভাবলো চলে যাবে, কিন্তু একটু পর তো খাওয়ার জন্য নামতেই হবে ভেবে আর গেল না। রৌদ্র বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে বলে ওঠে, অরি, কাল থেকে তোকে আমি কোচিংয়ে ড্রপ করব, আর আসার সময় বাড়ির গাড়ি করে আসবি। কোনো কিন্তু না, যা বলেছি তার বিন্দুমাত্র যেন নড়চড় না হয়। গট ইট?
অরিন আর কি বলবে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘাড় কাত করে সে। রাতের খাবার শেষ করে রুহি ছাদে এসেছে। তাদের ছাদে বসার জন্যে অবশ্য একটা বড় দোলনা লাগানো হয়েছে। রুহি সেখানে বসেই আকাশের দিকে তাকিয়েছে। কি সুন্দর আকাশটা, চারিদিকে মিটমিট করে তারা জ্বলছে, আর তার পাশে একটা বাঁকা চাঁদ নিজের আধিপত্য বজায় রেখেছে। এই তো সে কিছুক্ষণ পর পর মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে আবারও টুপ করে উকি দিচ্ছে। কেন যেন রুহির কাছে দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর ঠেকছে। এরই মাঝে তার ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। রুহি তার মনোযোগে ব্যাঘাত ঘটায়, শব্দ করে ফোনটা সামনে ধরে দেখতে পায় একটা আননোন নাম্বার। রুহি এর ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটি কেটে যায়। রুহিও আর তেমন পাত্তা না দিয়ে নিজের আকাশ দেখায় মনোযোগী হয়, কিন্তু আবারও ফোন বেজে ওঠে। এবার রুহি রিসিভ করে বেশ কর্কশ গলায় বলে ওঠে, হ্যালো, উপাস নিশ্চুপ। কি হলো? এত রাতে কল দিয়ে আবার কথা বলছেন না কেন? এবারও চুপ। আশ্চর্য, কথা যদি নাই বা বলার থাকে তাহলে ফোন ধরে নিশ্চুপ হয়ে আছেন কেন? এসব কেমন ফাজলামো শুনি? এবার বেশ নরম স্বরে কেউ একজন বলে ওঠে, রুহি। কণ্ঠটা পেতেই রুহির বুকটা ধকধক করে ওঠে। এই স্বর যে তার বড্ড চেনা, এই কণ্ঠ যে তাকে এলোমেলো করে দেওয়ার একমাত্র অস্ত্র। রুহি বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে বলে ওঠে, রোহান ভাই? হুশ, কোনো ভাই না, শুধু রেহান বলবা, ওকে? কেন? এতদিন তো রোহান ভাই হিসাবেই জেনে আসছি, আজ হঠাৎ শুধু রোহান বলতে বলার কারণ কি? আমার ইচ্ছা তাই। আপনার ইচ্ছে হলেই কি আমায় মানতে হবে? কেন তুমি মানবে না? কেন তুমি মানবে না বুঝি? হঠাৎ করেই থমকে যায় রুহি। ঠিকই তো, সে কি আর নিজ ইচ্ছা অনুযায়ী তাকে ভাই ডাকে নাকি? তার তো বিন্দুমাত্র ইচ্ছা করে এই মানুষটাকে ভাই ডাকতে, আর রইল বাকি তার কথা অমান্য করার। এই সাধ্য কি আর এই শ্যামাঙ্গিনীর আছে? রুহিকে চুপ থাকতে দেখে রেহান বলে ওঠে, কি ম্যাডাম চুপ করে গেলেন যে? আমার কথা মানতে কি খুব কষ্ট হবে আপনার? এই কথা বাদ দিয়ে কেন কল দিলেন সেটা বলুন। কেন কল দিলাম বলে কি রাগ করল? কেন কল দিলাম বলে কি রাগ করলে? তাকেই জিজ্ঞাসা করছেন সে রাগ করলো কিনা। বেশ তো। রুহির কথা শুনে ঠোঁট কামড়ে হাসে রেহান। মেয়েটা বেশ ভালোই কথা জানে, শুধু সে সামনে থাকলে তার মুখে কোনো কথা আসে না। তাই তো রেহান তাকে একটু জ্বালানোর জন্য বলে ওঠে, ম্যাডামের মুখে তো আজ বেশ ভালোই কথা শুনছি, তা আমি সামনে থাকলে এত কচমচু করেন কেন? রেহানের এমন কথায় মুচকি হাসে রুহি। অতঃপর বলে ওঠে, মোটেও না, আমি একদম কাচুমাচু করি না। আপনি বড়, তাই আপনাকে সম্মান দিয়ে মাথা নিচু করে থাকি, এই আর কি। ও বাবা, তাই নাকি? হুম। আচ্ছা রুহি, একটা কথা জিজ্ঞাসা করলে গিয়ে তুমি খুব রাগ করবে। কি এমন কথা শুনি? আসলে মামা মানে। এত আমতা করছেন কেন? কি বলবেন বলুন। তুমি কি কাউকে ভালোবাসো রুহি? কথাটা কানে আসা মাত্রই থমকে যায় রুহি। কি উত্তর দিবে ও? এই মানুষটা ওর সামনে আসলে নিজেকে কেমন এলোমেলো লাগে তার। মনের মধ্যে খেলে যায় হাজারো প্রজাপতি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে তার জীবনে এমন অনুভূতি শুধুমাত্র এই মানুষটার সামনে আসলেই হয়। আচ্ছা, তাহলে কি সে সত্যি রেহানকে? ভাবতে ভাবতে মুচকি হাসে রুহি। অতঃপর বলে ওঠে, আমি কাউকে ভালোবাসি কি না তা জেনে আপনি কি করবেন? না, আসলে এমনি। ও, বুঝলাম। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? রেহান হয়তো রুহির এমন কথারই অপেক্ষা ছিল। মোবাইলটা কানে ধরে রেখে বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে রেহান। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে ওঠে এক ছোট্ট শ্যামবতীর প্রতিচ্ছবি। শ্যামবতীর ঘরমাক্ত মুখ, হরিণী চোখ, মাথায় দুই বেনুনি গাঁথা, পরনে ঘরমাক্ত স্কুল ড্রেস। কি ছিল সেই ছোট্ট মেয়েটার মাঝে, যার জন্য রেহানের হৃদয়টা কেমন থমকে গিয়েছিল সেদিন? কেন সে ওই মায়াবতীকে এক নজর না দেখলে টিকে থাকতে পারে না এতগুলো বছর পরেও? আচ্ছা, ওই মেয়েটা কি সর্বনাশী না? এই যে রেহানের হৃদয়ে এতগুলো বছর অবস্থান করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এখনও তো এই দহন বন্ধ হচ্ছে না। এই দহন যেই সেই দহন নয়, এই যে হৃদয়ের দহন, এটা কেবল সেই মায়াবতীর আরণ্যেই বন্ধ হবে। এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে রেহান। ওপাশে রুহি কান পেতে শোনে সেই নিঃশ্বাস। দুপাশে নীরবতা ভেঙে রেহানের মনোমুগ্ধকর কণ্ঠে, জানো রুহি, আমি না এক সর্বনাশীকে ভীষণ ভালোবাসি। শুধু ভালোবাসে না, আমি যে তার মায়ায় আটকে গিয়েছি। রেহানের মুখে কাউকে ভালোবাসে শুনে রুহির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ও কি ঠিক শুনলো? রেহান সত্যিই কাউকে ভালোবাসে? তাহলে ও যে ভেবেছিল রেহান ওকে। আচমকায় রুহি থেমে থেমে প্রশ্ন করে ওঠে, কে সে?
আছে কোনো এক সর্বনাশী। সর্বনাশী মানে? এই যেমন ধরো, সে আমাকে তার ভালোবাসার দহনে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এটা কি আমার সর্বনাশ নয়? তাই সে আমার সর্বনাশী। রুহি আর নিজেকে আটকে রাখতে পারল না, অন্যায় মুখ গুজে কাঁদতে লাগলো যাতে ওপাশে তার আওয়াজ রেহান শুনতে না পায়। কি হলো ওর? এত কাঁদছে কেন রুহি? ভালোবাসা হওয়ার আগে সেটা ভেঙে গেলে কি সত্যি এত কষ্ট হয়? রুহিকে নিশ্চুপ থাকতে দেখে রেহান ফের বলে ওঠে, তুমি বারবার নিশ্চুপ হয়ে যাচ্ছ কেন রুহি? কিছু তো বলো। নিজের কান্না বহু কষ্টে থামিয়ে ধরা গলায় রুহি বলে ওঠে, আমার ভালো লাগছে না রোহান ভাই, ফোন রাখছি আমি। এই রুহি, হঠাৎ করে কি হলো তোমার? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? না, কিছু হয়নি, আই এম ওকে, রাখছি। বলেই রেহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খট করে ফোন কেটে দেয় রুহি। ফোন কেটে সেটিকে ছুঁড়ে মারে ছাদের মেঝেতে। উফ, বড্ড যন্ত্রণা হচ্ছে তার। বুকে অসহ্য রকমের যন্ত্রণা, চোখ বারবার মুছেও কাজ হচ্ছে না। সেখান থেকে আবারও গড়িয়ে পড়ছে পানি। অগত্যা ছাদ থেকে নেমে পড়েছে সে। এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা আটকে সেখানে ধপ করে বসে পড়ে রুহি। কিচ্ছু ভালো লাগছে না তার, ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। একটা সময় কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ে সে। এদিকে রেহানের বুকটা কেমন অস্থির লাগছে। হঠাৎ করে কি হলো রুহি? হঠাৎ করে কি হলো রুহির? মেয়েটা কি তখন কাঁদছিল? না কাঁদলে কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? ও হুট করে ফোনটা কেটে দিয়ে আবার সুইচ অফ করে রেখেছে। অস্থিরতায় নিজের চুল নিজেই খামচে ধরে রেহান। অতঃপর বিড়বিড় করে বলতে থাকে, কেন এমন জ্বালাচ্ছ শ্যামবতী? আমাকে জ্বালাতে তোমার এত শোক? মনে রেখো শ্যামবতী, আমার এই হৃদয়ে এতগুলো বছর ধরে যে দহন তুমি চালিয়েছ, সেই দহনও আনলে তোমাকে আমি পোড়াবো, ভীষণ রকম পোড়াবো। জাস্ট বি রেডি কলিজা। সকাল সকাল রান্নার বেশ তোড়জোড় চালাচ্ছেন বাড়ির গৃহিণীরা। সঙ্গে যোগ দিয়েছেন মেহেরিন বেগমও। তাকে বেশ কয়েকবার বারণ করেছে তারা, কিন্তু সেও নাছোড়বান্দা, তাই তাকে আর কেউ বারণ করেনি। তাদের সকলের হাতের কাজ শেষ হতেই দেখেন বাড়ির সকলে টেবিলে উপস্থিত হচ্ছেন। অনেক সিঁড়ি দিয়ে নামছে বরাবরের মতোই ফর্মাল গেটআপে। ধূসর রঙের একটা শার্ট পরনে তার, কালো ফর্মাল প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়েস্ট ব্র্যান্ড ওয়াচ, গলায় ব্ল্যাক টাই। ফর্সা ছেলেটাকে এই গেটআপে যেন বেশ নজর কাড়া লাগছে। রাফিয়া বেগম দূর থেকে ছেলেকে খেয়াল করে মনে মনে মাশাল্লাহ বললেন। অনেক গিয়ে তাইক সাহেবের পাশে বসে পড়ে। তার কিছুক্ষণ পরে উপস্থিত হয় রৌদ্র। হাতে অ্যাপ্রন, স্ট্যাথোস্কোপ পরনে, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সিলভার রিস্ট ব্যান্ড ওয়াচ, বরাবরের মতো বুকের সামনে দুটো বোতাম খোলা, চুল স্পাইক করে রাখা, আর হৃদয়ে থমকে দেওয়া বিড়াল চোখগুলো আজও ব্রাউন কালার চিকন ফ্রেমের চশমার আড়ালে ঢাকা। রৌদ্র এসে সাব্বির সাহেবের পাশে বসে। এতক্ষণ কবির সাহেব বাড়ির দুই ছেলেকে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি ওদের যতবার দেখেন ততবারই মুগ্ধ হন। মনে মনে অবশ্য মাশাআল্লাহ বলতে ভুলেন না। রাফিদ সাহেবও যোগ দিয়েছেন বাড়ির পুরুষদের সাথে। সাব্বির সাহেব কিছুটা আস্তে করে রৌদ্রকে জিজ্ঞাসা করে, আজ এত সকালে বের হচ্ছ যে? তোমার ডিউটি না 10টা থেকে? সে ঝব্বু, অ্যাকচুয়ালি এমার্জেন্সি একটা অপারেশন চলে এসেছে, তাই সকাল সকাল যেতে হবে। রৌদ্র তার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো। আচ্ছা। বলেই খাবারে মনোযোগ দিলেন সাব্বির সাহেব। তারা সকলে খাবার খাচ্ছিল। এমন সময় তাড়াহুড়ো করে সেখানে উপস্থিত হয় অরিন। অরিনকে দেখে সকলেই বেশ অবাক হয়, কেননা অরিনের কোচিং 10টায় আর এখন সবে মাত্র 8:20। সকলেই যখন অবাক হয়ে তাকিয়ে আছে তার পানে, ঠিক তখনই রাফিয়া বেগম মেয়েকে জিজ্ঞাসা করেন, ওরি, এত সকালে রেডি হয়ে আসলি যে? আসলে আম্মু আজকে টেস্ট আছে, সরি তোমায় কাল বলতে ভুলে গিয়েছিলাম আমি। ও আচ্ছা, আয় বস খেতে। অরিন মাথা ঝাঁকিয়ে বসার জায়গা খুঁজতে খেয়াল করে রৌদ্রর পাশে চেয়ারটাই খালি। অরিন কিছুক্ষণ দোনা মনে করছিল বসবে কি বসবে না ভেবে, তখনই জুবাইদা বেগম তাকে টেনে রৌদ্রের পাশে বসিয়ে দিয়ে প্লেটে খাবার তুলে দেন। অরিনও আর কি করবে, খাবার খেতে থাকে। এরই মাঝে রাফিদ সাহেব কি একটা মনে করিয়ে দেবার মতো করে কবির সাহেবকে বললেন, ভাইজান ওই কথাটা। কবির সাহেব হঠাৎ খাওয়া থামিয়ে থমকে রইলেন কিছুক্ষণ। তার মাথা থেকে একদমই বিষয়টা চলে গিয়েছিল। তিনি হালকা গলা পরিষ্কার করার ন্যায় কেসে উঠেন। অতঃপর বেশ গম্ভীর কণ্ঠে রৌদ্রকে বললেন, রোদ, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো। খেতে খেতে উত্তর দিল রৌদ্র। সোহাকে তোমার কেমন লাগে? আচমকা এমন কথায় হাত থেমে যায় রৌদ্রর। অরিন বেচারির এমন কথা শোনা মাত্রই খাবার নাকে মুখে উঠে যায়। সে একাধারে কাশতে থাকে। মাইমুনা বেগম তড়িঘড়ি করে পানি দেন অরিনকে। অরিনও ঢকঢক করে গিলে নেয় পুরো গ্লাসের পানি। অনিক অরিনের এমন অবস্থা দেখে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, বনু, আর ইউ ওকে? কতবার বলেছি খাওয়ার সময় অন্য কোথাও মনোযোগ দিতে না। বলেই বোনের সামনে এসে মাথায় হাত বুলায় সে। অরিন নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, ফাইন ভাইও, চাপ নিস না। শিওর?
হুম। না, মনে হচ্ছে গিয়ে আমি তোমার সামনে দাঁড়ানো, তবুও তুমি অন্যদিকে ফিরে আসছো, তাই বললাম আর কি। তা আমায় কি কোনো কারণে ইগনোর করছো? না না না, ইগনোর করতে যাব কেন? রিল্যাক্স কুল, এতটা হাইপার হতে হবে না, আমি জাস্ট মজা করছিলাম। তাই এখানেই রোদের মাঝে দাঁড়িয়ে থাকবে নাকি চলো তোমায় ভার্সিটি নামিয়ে দিই? নো থ্যাঙ্কস, আমি নিজেই যেতে পারবো। আরে এখানে এত ফর্মালিটি করার কি আছে? আমি তোমাকে ছেড়ে দিলে কি খুব খারাপ হবে নাকি? যাকে আদৌ কখনো ধরে রাখতে পারলাম না তার ছেড়ে দেওয়ার প্রশ্নে অতটা খারাপ লাগারও কথা না। ছোট্ট করে উত্তর দেয় অরিন। এই মুহূর্তে অরিনের ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে কোথাও। কেন সবসময় এসব কথা তার সামনে উঠে? এই মানুষটাকে কেন সে তার অষ্টাদশী অবচেতন মনে জায়গা দিল? এই মানুষটা যে তার স্বপ্নেও হবে না। তবুও তার বেহায়া মনটা তা মানতে নারাজ। গলা ধরে আসছে অরিনের। খাবার গিলতেও যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। এতক্ষণ সকলে অরিনের জন্য ব্যস্ত হলো, এখন সকলে নিজেদের খাবার রেখে রৌদ্রের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে তার দিকে চেয়ে আছে। রৌদ্র এবার নীরবতা ভেঙে বলে ওঠে, কোন সোহা? রাফিদের বড় ভাইয়ের মেয়ে সোহা শিকদার। ও সরি আব্বু, ওই মেয়ের চরিত্র ভালো না, আর ওকে আমি পছন্দ তো দূর, সহ্যই করতে পারি না। আশা করছি ওকে নিয়ে আর কোনো কথা আমার সামনে কখনো কিছু বলবে না। রৌদ্রর মুখে এমন কথা শুনে বেশ লজ্জিত হন রাফিদ সাহেব। সহসায় তার হাসি মুখটা চুপসে যায়। বাড়ির সকলে যেন রৌদ্রের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কেননা সোহাকে তাদের কারোরই তেমন পছন্দ নয়। রৌদ্র খাওয়া শেষ করে উঠে যাবে তার আগে অরিনকে বলে যায়, খাওয়া শেষ করে তাড়াতাড়ি আয়, আমি বাইরে ওয়েট করছি। রৌদ্রর কথা শুনে বাড়ির কেউই তেমন প্রতিক্রিয়া দেখায়নি, কেননা অরিনের কোচিং রৌদ্রর হসপিটালের রাস্তাতেই পড়ে। অরিন রৌদ্রের কথায় চুপচাপ ঘাড় কাত করে সায় জানায়। অতঃপর নিজের খাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে যায় বাড়ির গেটের সামনে। গেটের সামনে আসতেই রৌদ্র তার সামনে গাড়ি থামায়। অরিন আজ বাধ্যমের মতো গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে, দুজনের মাঝে পিনপতন নীরবতা। রৌদ্র হঠাৎ নীরবতা ভেঙে বলে ওঠে, তোকে কাল বলেছিলাম না যে গাড়িতে যাবি? তাহলে তুই তারপরও কেন ধেই ধেই করে রাস্তায় নেমে হাঁটছিলি? অরিন রৌদ্রের এমন কথায় বেশ চমকে ওঠে। রোদ ভাই কি করে জানলো আমি কালকে গাড়ি আসতে লেট করে রাস্তায় হাঁটছিলাম? ভেবেই অরিন পরপর কয়েকটা ঢোক গিলে বলতে থাকে, আসলে রোদ ভাই এমনি একটু। ঠিক করে কথা বলে ইডিয়েট, এমন তোতলাচ্ছিস কেন তুই? আর খুব বেড়েছিস তাই না? ঠাটিয়ে যখন দুটো লাগাবো না, একেবারে সকল পাকামো বের হয়ে যাবে, স্টুপিড। দাঁতে দাঁত চেপে বলে ওঠে রৌদ্র। অরিন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কি বলবে সে? রোদ ভাই শুধু ধমকই দেন, এটা করলে ধমক, ওটা করলে ধমক। না জানি কোন দিন আবার তাকে তার নিঃশ্বাস নেওয়াতেও ধমক দিয়ে ওঠে। রৌদ্র আর বেশি কিছু বলল না। অরিনের কোচিং এর সামনে তাকে নামিয়ে সে দাঁড়িয়ে থাকে, যেখানে ততক্ষণ না অরিন ভেতরে ঢুকে ততক্ষণ। অরিন ঢুকতে সেও চলে যায় নিজ গন্তব্যে। আজ রুহির ঘুম থেকে উঠতে বেশ লেট হয়। ঘুম ঘুম চোখে নিজের দিকে তাকাতে নিজেকে মেঝেতে আবিষ্কার করে বুঝতে পারে রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়েছিল সে। তাই কোনো রকম উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে তড়িঘড়ি করে নিচে নামে রুহি। রুহিকে এমন হন্তদন্ত হয়ে নামতে দেখে মেহরিন বেগম এগিয়ে এসে সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রুহি, এমন তাড়াহুড়ো করছিস কেন মা? আসলে ফুপুমনি বেশ লেট হয়ে গেছে, আজ নিশ্চয় একটা ক্লাস মিস হবে, তাই। ও আচ্ছা, বুঝলাম। বলেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। রুহিও গিয়ে খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় সে। আজ আর বাড়িতে কোনো গাড়ি নেই। লাস্ট যেটা ছিল ওটাও হয়তো মাহিকে পৌঁছে দিতে গেছে। অগত্যা এসব ভাবতে ভাবতে রাস্তা ধরে হাঁটা শুরু করে রুহি। এখান থেকে সামনে গেলে হয়তো কোনো রিক্সা পেয়ে যাবে। এমন সময় হুট করে তার সামনে এসে দাঁড়ায় একটা কালো রঙের গাড়ি। রুহি কিছুটা ভড়কে যায়। ভ্রু কুচকে কিছু বলতে যাবে, তার আগে গাড়ি থেকে বের হয়ে আসে রেহান। রেহানকে দেখা মাত্রই মুখে অন্ধকার নামে রুহির। বুকে এসে ভর করে একরাশ কালো মেঘ। মনে পড়ে যায় কাল রাতে রেহানের বলা কিছু তিক্ত কথা। আচ্ছা, রেহান তো তাকে কিছু স্বাভাবিক কথাই বলেছিল, তবুও তার কাছে কেন ওসব অতটা তিক্ত লাগলো? হয়তো প্রিয় মানুষের মুখে অন্য কারো কথা শুনলে সেগুলো শুধু তিক্ত নয়, বিষাক্তও লাগে। রুহিকে অন্য কোনো ভাবনায় মগ্ন থাকতে দেখে রেহান তার সামনে তুড়ি বাজায়। আচমকায় রুহি ধ্যান ভাঙে, চোখ তুলে তাকায় তার সামনে দাঁড়িয়ে থাকা নজরকাড়া পুরুষটির দিকে। ব্ল্যাক শার্ট, সাথে ব্রাউন গ্যাবার্ডিন প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়াচ। শার্টের হাতা কিছুটা গোটানো থাকায় হাতের পশমগুলো রোদের আলোয় চিকচিক করছে। রাস্তায় রোদের নিচে দাঁড়িয়ে থাকার দরুন মুখ লাল হয়ে গেছে, তবুও মানুষটা কেমন ভ্রুক্ষেপহীনভাবে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে তার সামনে। আচ্ছা, এই সুন্দর পুরুষটা তার কেন হলো না?
সে কি এতই খারাপ দেখতে? এই মানুষটার হৃদয়ে সত্যিই সে নয় অন্য কারো বসবাস ভাবতেই রুহির চোখের কোণে পানি এসে ভিড় জমায়। রুহি তাড়াতাড়ি অন্যদিকে ফিরে। সে চায় না এই মানুষটার সামনে নিজের দুর্বলতাকে তুলে ধরতে। যে মানুষটা তার হবে না তাকে দুর্বলতা দেখিয়ে বা কী লাভ? অন্যদিকে ফিরে থাকতে দেখে রেহান ভ্রুকুটি করে তার দিকে তাকিয়ে বলে ওঠে, ওইদিকে কি দেখো মেয়ে? আমি তো ওইদিকে। মানে? না, মনে হচ্ছে গিয়ে আমি তোমার সামনে দাঁড়ানো, তবুও তুমি অন্যদিকে ফিরে আসছো, তাই বললাম আর কি। তা আমায় কি কোনো কারণে ইগনোর করছো? না না না, ইগনোর করতে যাব কেন? রিল্যাক্স কুল, এতটা হাইপার হয়ে রিল্যাক্স কুল এতটা হাইপার হতে হবে না। আমি জাস্ট মজা করছিলাম। তাই এখানেই রোদের মাঝে দাঁড়িয়ে থাকবে নাকি চলো তোমায় ভার্সিটি নামিয়ে দিই? নো থ্যাঙ্কস, আমি নিজেই যেতে পারবো। আরে এখানে এত ফর্মালিটি করার কি আছে? আমি তোমাকে ছেড়ে দিলে কি খুব খারাপ হবে নাকি? যাকে আদৌ কখনো ধরে রাখতে পারলাম না তার ছেড়ে দেওয়ার প্রশ্নে অতটা খারাপ লাগারও কথা না। বলে রুহি রেহানের থেকে কিছুটা দূরে এসে রিকশায় উঠে চলে যায়। একবারও পিছনে ফিরে তাকায় না রুহি। তাকালে হয়তো দেখতে পারত কেউ একজন তার কথায় হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। তার চলে যাওয়ার পানে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। অরিন, আহিমাহি, পুতুল, রাতুল আর রিমি মিলে নুডলস খাচ্ছে। ড্রয়িং রুমে বসে রুহিকে বেশ কয়েকবার ডাকা হয়েছে, কিন্তু সে বারবার বলেছে তার নাকি মাথা ব্যথা করছে, তাই যেন ডিস্টার্ব না করে। অরিন নুডলস বরাবরই কম ঝাল দিয়ে খায়, কিন্তু আজ ওর সামনে রাতুল আর পুতুল বাজি ধরে ঝাল খাচ্ছে। তাদের এমন ঝাল খেতে দেখে অগত্যা অরিনেরও এক অদ্ভুত ইচ্ছে হলো সেও ঝাল খাবে। তাই সে রাতুলের বাটি থেকে গপাগপ চামচ দিয়ে নুডলস খেতে থাকে। প্রথম দিকে ভালো লাগলেও একটা সময় অরিনের চোখ নাক দিয়ে পানি পড়া শুরু করে। বেচারি ঝালের চোটে এখন প্রায় চিৎকার দিয়ে লাফাতে শুরু করেছে। এমন সময় বাড়িতে ঢুকে রৌদ্র। বাড়িতে ঢুকে অরিনের এমন লাফানো দেখে বেশ অবাক চোখে তাকিয়ে থাকে কিয়ৎকাল। পরক্ষণেই বেশ উদ্বিগ্ন হয়ে দৌড়ে চলে যায় অরিনের কাছে। অরিনের কাছে এসে তার হাতটা ধরে নিজের দিকে ফিরায় রৌদ্র। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে অরি, এমন লাফাচ্ছিস কেন? আর তোর চোখ মুখ এত লাল কেন? অরিন কি বলবে? বেচারি ঝালের চোটে রীতিমতো হেঁচকি তুলছে আর কাঁদছে। এতক্ষণে অরিনের চিৎকারে রাফিয়া বেগম ছুটে আসেন রুম থেকে। এসেই সবটা খেয়াল করে বুঝতে পারেন অরিনের ঝাল লেগেছে। তিনি রান্নাঘরে ছুটে যান মেয়ের জন্য মিষ্টি আনতে। এদিকে রৌদ্র এখনো অরিনের হাতটা ধরে দাঁড়িয়েছে। পাশে থাকা জগ থেকে পানি ঢেলে এগিয়ে ধরে অরিনের মুখের সামনে। অরিনও হেঁচকি তুলতে তুলতে খেয়ে নেয় সবটা, তবুও যেন ঝাল কমার নাম নেই। ততক্ষণে রাফিয়া বেগমও মিষ্টি নিয়ে এসে মেয়ের মুখের সামনে ধরেন। অরিনও গপাগপ খেয়ে নেয়। রাফিয়া বেগম এখন বেশ চটে গিয়ে মেয়েকে বকতে শুরু করেন, এত বড় মেয়ে হয়েও এখনো নিজের ভালোটা বুঝিস না? জানিস ঝাল খেতে পারিস না, তারপরও কেন ধেই করে খেতে গেলি? মনটা চাচ্ছে তো তোকে। বলেই থাপ্পড় দিতে যাবেন এমন সময় রৌদ্র তার হাতটা খপ করে ধরে নেয়। রাফিয়া বেগম তবুও শান্ত হতে পারলেন না। অরিনও মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। রৌদ্র এবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেজমা, এবারের মতো ছেড়ে দাও ওকে। নেক্সট টাইম এমন কিছু করলে সেটা আমি দেখব। এবার তুমি থামো। বলে অরিনকে নিয়ে সেখান থেকে সরে আসে রৌদ্র। অরিনের হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে নিয়ে আসে তাকে। রুমে ঢুকেই হাতে থাকা অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলে বিছানায়। অরিনের হাত ছেড়ে তার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অতঃপর অরিনের মাথায় হাত রেখে বেশ নরম স্বরে জিজ্ঞাসা করে রৌদ্র, খুব কষ্ট হচ্ছে? অরিনের কান্নার কারণে গলা দিয়ে আওয়াজ বের হয় না, শুধু মাথা উপর নিচ ঝাঁকায়। রৌদ্র সেদিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তারপর চলে যায় নিজের আলমারির কাছে। কিছু একটা বের করে নিয়ে আবারও অরিনের সামনে এসে তাকে হাত ধরে বিছানায় বসায়। অরিনও বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে বসে। এখনও সে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রৌদ্র হাঁটু গেড়ে বসে অরিনের সামনে খানিকক্ষণ তাকিয়ে থাকে তার হৃদয় হরণের দিকে। কেন জানি অরিনের চোখের পানিগুলো তীরের মতো বিচ্ছে রৌদ্রর বুকে। সেও তো চেয়েছিল ওকে আচ্ছা করে বকা দিতে, কেন যেটা খেতে পারে না সেটাই খেতে গেল, কিন্তু তার হলো কই? এই মেয়ের চোখের পানি যে রৌদ্রের সকল রাগ এক নিমিষে ধূলিসাৎ করে দিতে সক্ষম। রৌদ্র অরিনের কান্না সহ্য করতে না পেরে মৃদু ধমক দিয়ে ওঠে, চুপ করবি তুই? আর কত কাঁদবি বল? ঝাল খেলি তুই, বকা খেলি নিজের দোষে, তার উপর আবার কাঁদছিসও তুই। এখনই কান্না থামা, নইলে মেজমা যেই মারটা দিতে পারেনি সেটা আমি দেবো। অরিন নামক ধমক শুনে বহু কষ্টে কান্না থামায়। অরিনকে থামতে দেখে হালকা মুচকি হাসে রোদ। হাত বাড়িয়ে আলমারি থেকে বের করে আনা কয়েকটা চকলেট অরিনের হাতে দেয়। অতঃপর কপট রাগ দেখিয়ে বলতে থাকে, সবগুলো শেষ করবি এখন?
অরিন কান্না থামিয়ে একবার চকলেটগুলোর দিকে তো আরেকবার রৌদ্রের দিকে তাকায়। চকলেট তো তার ভীষণ প্রিয়। তারপর আর কি, নাক টানতে টানতে একটা চকলেট মুখে পুরে নেয় সে। অরিনের এমন কাণ্ডে ঠোঁট কামড়ে হাসে রৌদ্র। সে খুব ভালো করেই জানে এই মেয়ের সামনে একবার চকলেট দিলে তার কান্না ছুটতে বেশি একটা দেরি হবে না। রৌদ্র মনে মনে বলতে থাকে, বাচ্চা একটা, বাচ্চাই তো আমার জান বাচ্চা। রুহি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিজের এক ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল সে। কথা বলার মাঝে সে খেয়াল করেছিল রেহান বেশ কয়েকবার কল দিয়েছে। রুহি দেখেও সবটা না দেখার ভান করে ফ্রেন্ডের সাথেই কথা বলতে থাকে। পরে নিজের কথা শেষ হওয়া মাত্রই ফোন সুইচ অফ করে রাখে। তার মোটেও ইচ্ছে করছে না রেহানের সাথে কথা বলতে। এমন সময় রুহির দরজায় টোকা পড়ে। রুহি আওয়াজ পাওয়া মাত্র এই রুমে আসে। দরজা খুলেই দেখতে পায় তার বাবাকে। রুহি আচমকা কবির সাহেবকে দেখে কিছুটা ভড়কে যায়, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বাবাকে ভিতরে আসতে দেয়। কবির সাহেব গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে তার পিছু প্রবেশ করে জুবাইদা বেগম ও রাফিয়া বেগম। রুহি সকলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়, কেননা তার বাবা সচরাচর ছেলে মেয়েদের রুমে আসেন না, বিশেষ কোনো দরকার ছাড়া। রুহি তার মেজমাকে চোখ দিয়ে ইশারা জিজ্ঞাসা করে কি হয়েছে। রাফিয়া বেগম মিষ্টি হাসেন কিছুটা। কবির সাহেব কিছুটা গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, রুহি, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাচ্ছি। জি আব্বু, বলো কি বলবে। দেখো মা, মেয়েরা হচ্ছে পরের ঘরের আমানত। আজ নয়তো কাল তাদের বিয়ে দিতেই হয়। তাই আমি তোমাকে বিয়ে দিতে চাচ্ছি। আমার কাছে অবশ্য একজন ভালো পাত্র আছে। তা বলছিলাম কি, তোমার কি কাউকে পছন্দ? দেখো, যদি থাকে তুমি নিশ্চিন্তে বলতে পারো। বাবার মুখে এমন কথা শুনে বুকটা মোচড় দিয়ে ওঠে রুহির। কি করে বলি তোমায় আব্বু, যাকে পছন্দ সে যে আমায় নয় বরং অন্য কাউকে পছন্দ করে। মনে মনে এসব ভাবলেও মুখে বলা হয় না রুহির। অতঃপর নিজের চলে আসা কান্নাগুলো গিলে নিয়ে বলে ওঠে, না আব্বু, আমার কাউকে পছন্দ না। তোমার যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব। মেয়ের মুখে এমন কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে কবির সাহেব। জুবাইদা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে মনে মনে ভাবলেন, আমার সন্তানদের যে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি খোদা। রাফিয়া বেগম ও রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন। রুহিকে বুক থেকে আলগা করতে জুবাইদা বেগম দেখলেন রুহির চোখে পানি। অতঃপর তিনি হালকা হেসে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে থাকে, ওরে মেয়ে, তোকে কি আমি আজই বিয়ে দিচ্ছি নাকি যে তুই এখনই কাঁদিস না বোকা। রুহি কিছু বলে না। সে কি করে বোঝাবে কাউকে যে তার হৃদয়ের এই মুহূর্তে কেমন ঝড় বইছে। এই ঝড় যে কাউকে না পাওয়ার ঝড়, চিরতরে তাকে হারিয়ে ফেলার ভয়। পরদিন সকাল। আজকে মেহেরিন বেগমরা চলে যাবেন, তাই সকলে একসাথে সকালে নাস্তা খেতে বসেছে। ছোটদের মাঝে শুধু পুতুল নেই, সে এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। বাদ বাকি সবাই আছে। খাওয়ার মাঝে হঠাৎ কবির সাহেব সকলকে বলেন, আমাদের রুহির জন্য আমি একটা সম্বন্ধ দেখেছি। ছেলে ইঞ্জিনিয়ার, বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, বেশ আত্মমর্যাদা সম্পূর্ণ পরিবার। ছেলেকে আমি দেখেছি, ভালোই মনে হলো। এখন তোরা কি বলিস? বলেই ছোট ভাইয়ের এদের এবং বাড়ির দুই ছেলের দিকে তাকালেন তিনি। কবির সাহেবের ভাইয়েরা একই কথা বলেন। ভাইজান, আপনি যা ভালো মনে করেন। কবির সাহেব মৃত্যু মাথা ঝাঁকলেন। কবির সাহেব এবার অনিক আর রৌদ্রকে বললেন, তোমরা কি বলো? বড় আব্বু, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। আশা করি এটাই রেস্ট হবে। বলেই অনেক আবারও খাওয়ায় মনোযোগ দিল। এতক্ষণে রৌদ্র ছোট্ট করে জিজ্ঞাসা করলো, রুহির কি মতামত? ও বলেছে ওরা যে আমার মতামতে। কবির সাহেব বললেন, রুহি এমনটা বলেছে? হুম। ঠিক আছে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। বলেই খাবার খেতে লাগলো রৌদ্র। এদিকে বাড়ির সকলে এসব কথা শুনে চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে। অরিন, আহি, মাহি এখানে বড়রা উপস্থিত আছে বিধায় তারা তিনজন এখনো নিজেদের আটকে রেখেছে, না হলে এতক্ষণে তারা খুশিতে লাফাতে শুরু করে দিত। অরিন তো না পেরে রুহিকে জড়িয়ে ধরেছে। তাদের দেখে আহি মাহিও ওপর দিয়ে জড়িয়ে ধরেছে। তারা তিনজনই উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠে, রুহি তাদের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, এখনো কিছু ফাইনাল হয়নি, এক্ষুনি কিসের কংগ্রেস? তাতে কি আজ না হোক কাল তো হবে, তাই অ্যাডভান্সেই বলে দিলাম। বলেই একটা লম্বা হাসি দেয় অরিন। হাসি দিতেই তার গালে সদৃশ হয় সেই চিরচেনা আদুরে টোল দুটি। বাড়ির সকলে এদের কর্মকাণ্ড দেখে মিটমিট করে হাসছে। রৌদ্র একবার আর চোখে সেই টোল পড়া হাসির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এই হাসির দিকে বেশিক্ষণ তাকালে নিজেকে সামলানো বড় দায়। দুপুর 12:30। রেহান অফিসে নিজের কেবিনে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস চেক করছে। এমন সময় বিকট শব্দে তার ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই তার মুখে আনমনে একটা আর্দ্র হাসি চলে আসে। মনে মনে ভাবে, বইয়ের 2 দিন ধরে খোঁজ নাই, কিন্তু শালা আমায় ঠিকই খোঁজ নেয়।
ফোন রিসিভ করে কানে ধরা মাত্রই ওপাশ থেকে ভেসে আসে কারো হাসি হাসি কণ্ঠ। কেমন আছিস রেহান? ভালো। তা কেমনে কেমনে রোদ সাহেব আমি কল দিল, তা ভুলে টুলে কল চলে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আজ তুই যতই ফাউল কথা বলিস না কেন আমি একটুও রাগ করবো না, বিকজ টুডে আই এম ভেরি হ্যাপি। তাই নাকি রে? তা আমাকেও একটু বল, কি এমন নিউজটা যার জন্য ইফতেখার এহসান রোদ এত খুশি? বলবো, কিন্তু এভাবে ফোনে না। তুই আমার হসপিটালে চলে আয়, আজ একসাথে লাঞ্চ করব, তুই আসতে পারবি? আব্বে জিগার, আমার জানের জিগার আইতে কইছে, আর আমি আমো না। আবার শুরু করলি তোর ঠাকাইয়া ভাষা। ওফ সরি, আচ্ছা আমি আধা ঘন্টার মধ্যে আসছি। ওকে বাই। আয়। বলেই ফোন কেটে দেয় রুদ্র। ঠিক আধা ঘন্টা পরে রেহান চলে আসে রুদ্রর হসপিটালে। রুদ্র তার কেবিনেই বসে আছে। রেহান কেবিনে ঢুকে তার চিরচেনা দাঁত বের করে হাসিটা দেয়। রুদ্র তাকে দেখে মুচকি হাসে। রেহান এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তা ডক্টর মশাই, কি এমন গুড নিউজ শুনি যার জন্য আপনি এত খুশি? বলবো, তার আগে নে মিষ্টি খা। বলেই একটা মিষ্টি রেহানকে খাইয়ে দেয় রুদ্র। রেহানও মনের সুখে খেতে থাকে মিষ্টিগুলো। অতঃপর দুটো মিষ্টি খেয়ে রেহান আবারও বলে ওঠে, এবার তো বল ভাই। ও হ্যাঁ শোন, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। ও তাই নাকি? কংগ্রাচুলেশন। এই ওয়েট ওয়েট, কি বললি তুই? আবার বলতো। আমার মনে হচ্ছে আমি কি কিছু ভুল শুনলাম বোধহয়। বলেছি আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। মানে তুই কি সামিয়া রুহির কথা বলছিস? তা নয় তো কার কথা বলবো ডাফার? আমার কি রুহি ছাড়া আর কোনো বিবাহ উপযুক্ত বোন আছে নাকি? তুই ফান করছিস না তো রোদ? তুই কি আমার বেআই লাগিস নাকি যে তোর সাথে আমি ফান করব? দেখ রোদ, দিস ইজ ইম্পসিবল। রুহি অন্য কারোর সাথে বিয়ে হতে পারে। মানে কি বলতে চাইছিস? এখানে ইম্পসিবলের কি আছে? আছে, অনেক কিছুই আছে। প্লিজ রোদ, এই বিয়েটা হতে দিস না, এটা আটকা প্লিজ। আরে আজব, তুই বিয়ে আটকাতে চাচ্ছিস কেন? কি সমস্যা তোর? বিকজ আই লাভ হার, আই লাভ হার মোর দেন মাই লাইফ। আজকে কালকে নয়, থেকে নয়, বরং 9 বছর আগে থেকে আমি রুহিকে ভালোবাসি, অনেক ভালোবাসি দোস্ত। চিৎকার দিয়ে কথাগুলো বলে ওঠে রেহান। আচমকায় একটা বড়সড় ঘুষি তার মুখ বরাবর পড়ে। রেহান আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। নিজেকে সামলে নিয়ে অবাক চোখে তাকায় রৌদ্রের দিকে, যে কিনা তার দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রেহান হালকা ঢোক গিলে উঠে দাঁড়ায়। রৌদ্র তাকে আর কিছু বলতে যাবে তার আগে রেহান রৌদ্রর পা জড়িয়ে ধরে হম করে কাঁদতে শুরু করে। রৌদ্র রেহানের এমন আচরণে ভড়কে যায়। রেহান কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভাই মার, যত ইচ্ছা মার, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তবুও রুহিকে আমায় দিয়ে দে। বিশ্বাস কর ভাই, আমি রুহিকে নিজের চাইতেও বেশি ভালো রাখবো, ওর বিন্দু মাত্র কষ্ট হতে দিব না। প্লিজ ভাই, আমার উপরে একটু ভরসা করে দেখ ভাই, একটু। রৌদ্র রেহানের দিকে ঝুঁকে তার বাহু শক্ত করে ধরে দাঁড় করায়। রৌদ্র তাকিয়ে দেখে ছেলেটা কেমন মেয়েদের মতো কাঁদছে। ফর্সা হওয়ার দরুন একটু কাঁদতে লাল হয়ে গেছে চেহারাটা। রৌদ্র বহু কষ্টে নিজের হাসি আটকে রেহানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলতে থাকে, এত ভালোবাসিস তাহলে এতদিন স্বীকার করলি না কেন ডাফার? আর তুই ভেবেছিস আমি জানি না তুই রুহিকে পছন্দ করিস? রেহান এই কথা শুনে অবাক চোখে রৌদ্রের দিকে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তুই জানতিস আমি ওকে পছন্দ করি? জানতাম। আমার বোনের জন্য কোনো একটা ছেলে চোখে একরাশ মুগ্ধতা আর ভালোবাসা, সেটা কিভাবে ভাই হয়ে আমার চোখের আড়াল হবে বোকা? আমি বহু আগে থেকেই জানতাম তুই ওকে পছন্দ করিস, কিন্তু তুই কি রুহিকে বলেছিস এসব? আসলে আমি ভেবেছিলাম তুই জানলে নাকি না, আসলে আমি ভেবেছিলাম তুই জানলে না জানি কিভাবে রিয়েক্ট করিস এই বিষয়ে, তাই আর কি এতদিন আগেই নেই। মাথা নিচু করে জবাব দেয় রেহান। বেশ ভালো করেছিস। শুনলাম রুহি নাকি নিজেই এই বিয়েতে মত দিয়েছে। সরি দোস্ত, রুহি যদি তোকে ভালো না বাসে তাহলে আমি তোর ব্যাপারটা ভাব, শত হলেও বোনের মতের উপরে আমি রৌদ্র জোর করব না। বলেই গা ছাড়া ভাব নিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। এদিকে রেহান হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে এখনো। কি বললো? রুহি নিজেই বিয়েতে মত দিয়েছে? কত বড় সাহস ওর! আজের হ্যাস্ত করেই ছাড়বো। ভেবেই এই কেবিন ছাড়তে উদ্যত হয় রেহান। যাওয়ার আগে পেছনে না তাকিয়ে রৌদ্রকে বলে, কাল আমি ফ্যামিলি নিয়ে তোদের বাড়িতে আসবো, সবটা সামলা নিস। বলেই গটগট পায়ে বের হয়ে যায় কেবিন থেকে। এদিকে রৌদ্র এখনো মিটমিট করে হাসছে। সে খুব ভালো করে জানে রুহি ও রেহানকে ভীষণ পছন্দ করে। হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ওদের মাঝে, সেটা না হয় ওরাই মিটিয়ে নিক। পরিশেষে মন শুধু একটা কথাই বলছে, রোহান ইজ এ পারফেক্ট গাই ফর রুহি।
রেহান খুব জোরে গাড়ি ব্রেক করে রুহির ভার্সিটির সামনে। রুহিকে বেশ কয়েকবার কল দেওয়ার পরও সে ফোন তোলেনি। এসবে রেহানের মেজাজ এখন তুঙ্গে। খুব কষ্টে নিজেকে সংবরণ করেছে সে। ভার্সিটির সামনে আসতেই দারোয়ান তাকে আটকায়, কেননা মহিলা কলেজে তো পুরুষ ঢোকা নিষেধ। রেহান বেশ কয়েকবার তাকে বলেছে একটু দেখা করে চলে আসবে, তবুও দারোয়ান মানতে নারাজ। রেহান এবার দাঁত কিরমিরিয়ে ঘাড়ে হাত বোলায়। হঠাৎ করেই তার মনে পড়ে এই ভার্সিটির একজন প্রফেসর তার পূর্ব পরিচিত, তাই তাকে কল করে রেহান। প্রায় 15 মিনিট পর একজন মধ্যবয়স্ক লোক এসে উপস্থিত হন গেটের সামনে। তিনি আসতেই দারোয়ান থেকে সালাম দিয়ে গেট খুলে দেন। লোকটা রেহানের সাথে কুশল বিনিময় করে তাকে ভেতরে ঢুকতে দেন। লোকটার সাহায্যে রেহান পৌঁছে যায় রুহির ক্যাম্পাসে। ক্যাম্পাসের করিডোরে যেতে এসে দেখতে পায় রুহি কিছুটা উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে করিডোরের শেষ মাথায়। রেহান রুহির কাছে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় একটা খালি ক্লাসরুমে। এদিকে আচানক এমন হাতটা নেয় ভরকে যায় রুহি। ভ্রু কুচকে হাত ধরে রাখা মানুষটার দিকে তাকাতে দেখে রেহান রক্তলাল চোখ নিয়ে তার দিকেই চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রেহান এমন তাকানোতে কিছুটা ভয় পেয়ে যায় রুহি। মানুষটাকে এতটা রেগে থাকতে কখনোই দেখেনি সে। রুহি কিছু বলতে যাবে তার আগে রেহান খেকিয়ে বলতে থাকে, এই মেয়ে, এই তুই নাকি নিজের ইচ্ছাতেই বিয়েতে মত দিয়েছ? অত বড় সাহস তোমার? রেহানের এমন প্রশ্ন শুনে অবাক চোখে তাকিয়ে থাকে রুহি। আচ্ছা, লোকটা কি করে জানলো তার বিয়েতে মত দেওয়ার কথা? রুহিকে চুপ করে থাকতে দেখে আর নিজেকে সংবরণ করতে পারল না। রেহান শক্ত করে দুবাহু চেপে ধরে রুহির কটমট করে বলতে থাকে, চুপ করে আসছো কেন তুমি? মুখে কথা নাই এখন? আমাকে পাগল না করলে শান্তি হয় না তোমার, তাই না? রুহিও যেন নিজে জমিয়ে রাখা রাগ আর আটকে রাখতে পারল না। রেহানের দুহাত এক ঝটকায় সরিয়ে দিয়ে কঠোর গলায় বলতে থাকে, আপনাকে এসব জবাব দিতে হবে কেন? আমি কাকে বিয়ে করব নাকি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কে জিজ্ঞেসে? আর শেষ করতে পারল না রুহি। তার আগে রেহান তার অধরে নিজের অধর মিশিয়ে দিয়েছে। রুহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। রেহানের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো চোখ বন্ধ করে নিজের প্রেয়সীর ঠোঁটের ভাঁজে ব্যস্ত। রেহান যেন কোনো তৃষ্ণার্ত পথিকের ন্যায়, যে কিনা বহুদিন পর নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর রুহির অধর ছাড়ে রেহান। কপালে কপাল ঠেকে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে দুজনের মাঝে এখন পিনপতন নীরবতা। হঠাৎ রেহান হাসকি স্বরে বলে ওঠে, এখন বলো আমি কি তোমার? যদি এখনো না বলতে পারো তাহলে নিজেই হৃদয়কে জিজ্ঞাসা করে আমি ওকেই তাহলে উত্তর পেয়ে। এখন বলো আমি কি তোমার? আর যদি এখনো না বলতে পারো তাহলে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো আমি কে, তাহলে উত্তর পেয়ে যাবে। রুহি রেহানের কথা শোনা মাত্রই তাকে ঝটকা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। অতঃপর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি না বলেছিলেন আপনি অন্য একজনকে ভালোবাসেন? তাহলে এখন আমার সাথে এমন করলেন কেন? রুহির এই কথায় মেজাজ বিগড়ে যায়। রেহানের কটকাট গলায় বলে ওঠে, ওরে আহাম্মক, এত কিছুর পরেও এই কথা বলছো তুমি? ওরে খোদা, কোন আহাম্মককে ভালোবাসলাম আমি? শোনো মেয়ে, আমি এতটাও নির্লজ্জ না যে একজনকে ভালোবেসে অন্য একজনকে ছুঁয়ে দিব। আমার হৃদ মাঝারে এতগুলো বছর ধরে যাকে আমি সযত্নে আগলে রেখেছি, আজ আমি তাকেই ছুঁয়েছি বুঝলে? তাহলে কি সেই দিন ফোনে আমার কথাই বলছিলেন আপনি? অবশ্যই সর্বনাশী। রেহানের কথা শেষ হতে হু হু করে কেঁদে ওঠে রুহি। এই কয়টা দিন না জানি কত কিছু ভেবে বসেছিল সে, অথচ এই মানুষটা নাকি তাকেই ভালোবাসে। রুহিকে এমন কাঁদতে দেখে একটা নিজের কাছে নিয়ে আসে রেহান। আলতো হাতে কোমর জড়িয়ে চোখ মুছে দেয় তার শ্যামবতী সর্বনাশীর। অতঃপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে থাকে, শ্যামবতী, তুমি যদি এখনই কান্না না থামো তাহলে স্যার আমি এক্ষুনি তোমাকে কামড়ে খেয়ে ফেলবো। তুমি নিজেও জানো না এই মুহূর্তে তোমাকে ঠিক কতটা হট লাগছে। উফ। আচমকা রেহানের এমন লাগামহীন কথায় দম বন্ধ হয়ে আসার উপক্রম রুহির। রেহানের কাছ থেকে মুক্ত হওয়ার জন্যে মোড়ামুড়ি করলো, এক চুল সরতে পারল না সে। পারবেই বা কী করে? রেহানের মতো একজন বলিষ্ঠবান তার মতো এমন চুনোপুটিকে ধরে রাখলে আদৌ কি তা থেকে ছাড়া পাওয়া সম্ভব? অবশেষে হাল ছাড়ে রুহি। কপট রাগ দেখে বলতে থাকে, ছি, কি সব কথাবার্তা! ছাড়ুন আমায়। আমি মোটেও এমন লাগামহীন কথা বলার মানুষকে বিয়ে করব না। রুহির এমন কথায় কোমরে রাখা হাতের বাঁধন আরো দৃঢ় করে রেহান। অতঃপর দুষ্টু হেসে বলে ওঠে, আরেকবার বলো শুধু যে বিয়ে করবে না। আই স্যার এক্ষুনি তোমাকে কোলে নিয়ে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো।
প্লাস বাসরও সেরে ফেলবো। আমার কিন্তু অলরেডি মুড চলে আসছে। বাই দ্য ওয়ে, দ্য টেস্ট ওয়াজ। বলেই ঠোঁট কামড়ে ধরে রেহান। এদিকে রেহানের এমন কথায় চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে রুহি বলে ওঠে, নির্লজ্জ একটা, অভ্যাস করে নাও কলিজা। অসভ্য। তোমারই তো। উফ উফ। কি শুরু করলেন আপনি? ছাড়ুন আমায়। আচ্ছা ছাড়ো, বাট এক শর্তে। কি? কালকে তোমার বাড়ি যাব ফ্যামিলি নিয়ে। কালকে তোমার বাড়ি যাব ফ্যামিলি নিয়ে। তোমাকে কিছু জিজ্ঞাসা করলে এক কথায় হ্যাঁ বলবে, ওকে? হ্যাঁ, কেন বলবো? কেন? যদি না বলি? তাহলে কালকে যেখানে সবার সামনে থেকে আপনাকে কোলে তুলে নিয়ে আসবো, তারপর বিয়ে করব, তারপর না। বলেই চোখ টিপে রেহান। রুহি রেহানের এমন উদ্ভট কথা শুনে আচমকায় বলে বসে, আপনি এতটা নির্লজ্জ? কই, আগে তো বুঝিনি। ম্যাডাম, সকল পুরুষই তার শখের নারীর কাছে নির্লজ্জ। তাছাড়া আমি এখনো যথেষ্ট ডিসেন্ট। আগে বিয়েটা হোক, তারপর না হয় নির্লজ্জ কাকে বলে, কত প্রকার তা কি তা প্র্যাকটিক্যালি বোঝাবো, কেমন? আল্লাহ, আপনার সাথে কথা বলাই বেকার। থুর। কপাল চাপড়াতে চাপড়াতে বলে রুহি। রেহান রুহির এমন কাণ্ডে হো হো করে হেসে ওঠে। রুহির হাতটা শক্ত করে ধরে সেখান থেকে চলে আসে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় রেহানের পরিচিত প্রফেসরটি রেহান আর রুহিকে দেখে জিজ্ঞাসা করেন, রোহান ওকে? মাই ওয়াইফ। ও গুড। বলেই তিনি চলে যান। অন্যদিকে রেহানের মুখে এমন সম্বোধন শুনে রুহির বুকে হাজারো ভালো লাগায় ছেয়ে যায়। রাত 11টা। বাড়ির সকলেই ডিনার শেষে নিজেদের রুমে চলে গিয়েছে। জুবাইদা বেগম ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছেন আর এক মনে গুনগুন করে যাচ্ছেন। খাটে হেলান দিয়ে বসে থেকে প্রিয়তমার কাজগুলো এক মনে দেখে যাচ্ছে কবির সাহেব। ভাবছেন এই যে তার বউটা কতটা ধৈর্য, এই রমণীর কতটা প্রতিকূল মুহূর্তেও তার পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন, অথচ বিনিময় আজ পর্যন্ত তার কাছে কিচ্ছুটি চায়নি। আচ্ছা এমন কেন তার জবা? কেন সে কিছু চায় না তার কাছে? তিনি যতই মুখটার দিকে তাকান ততই মুগ্ধ হন। কতটা স্নিগ্ধ সেই মুখশ্রী! এই যে এখন বয়সের ছাপ পড়েছে কিছুটা মুখে, চুলে পাক ধরেছে, এতেও যেন তিনি জুবাইদা বেগমের এক অন্যরকম সৌন্দর্যের খোঁজ পেল। আয়নার ফাঁকগুলি স্বামীর পাতনে তাকান জুবাইদা বেগম। দেখতে পান কবির সাহেব তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। জুবাইদা বেগম একটা মিষ্টি হাসি দিয়ে আয়নায় চোখ রেখে স্বামীকে জিজ্ঞাসা করেন, কি জনাব, এভাবে কি দেখছেন শুনি? স্ত্রীর কথায় বিন্দুমাত্র ভরকায় না কবির সাহেব। তিনি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে আসেন স্ত্রীর কাছে। স্ত্রীর হাত থেকে চিরুনিটা নিয়ে নিজে আশ্রয় দিতে লাগলেন সযত্নে। জুবাইদা বেগম এখনও তাকিয়ে আছেন স্বামীর দিকে। 30টা বছর ধরে এই মানুষটার সাথে সংসার তার। স্ত্রী হিসেবে এই মানুষটাকে যে তার বড্ড চেনা। জুবাইদা বেগমের ভাবনার মাঝে কবির সাহেব নরম স্বরে বলেন, আচ্ছা জবা, আমাদের রোদের জন্য তুমি কেমন বউ আনতে চাও? যেমনটা আমার রোজ চাইবে। কবির সাহেব আর কিছু বললেন না। চুল বেঁধে দিয়ে পরম মমতায় স্ত্রীর মাথায় আলতো চুমু খান তিনি। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ে। কবির সাহেব দরজার আওয়াজে স্ত্রীর কাছ থেকে সরে এসে বিছানার একপাশে বসে পড়েন। জুবাইদা বেগম উঠে দরজা খুলে দেন। দরজার ওপাশে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে ওঠেন তিনি, কেননা তার ছেলে এত রাতে এখানে আসার নয়। তিনি দরজা ছেড়ে ছেলেকে ভেতরে নিতে নিতে কিছুটা ব্যতিব্যস্ত কণ্ঠে বলতে থাকে, বাবা, কিছু লাগবে তোর? হঠাৎ এত রাতে যে? আসলে মা, আমি তোমার আর বাবার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। কবির সাহেব ছেলের এমন কথায় কিছুটা নড়ে চড়ে বসলেন, অতঃপর বললেন, হ্যাঁ বলো, কি কথা বলবে? বাবা, তুমি কি রুহির জন্য ওই ছেলেটাকে কথা দিয়ে ফেলেছো? আকাশের কথা বলছো নাকি? হুম। না, কথা কখনো পাকা করিনি, তবে তারা বলেছে এ সপ্তাহে আসবে রুহিকে দেখতে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই দিন রুহিকে আংটি পরিয়ে যাবেন তারা। তার আর কোনো দরকার নেই আব্বু, তাদেরকে তুমি না বলে দাও, কেননা রুহি অন্য কাউকে পছন্দ করে। বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলল রুদ্র। ছেলের মুখে এমন কথা শুনে কিছুটা রাগান্বিত স্বরে বলতে থাকে কবির সাহেব, কি সব কথা বলছো তুমি রোদ? রুহির অন্য কাউকে পছন্দ মানে? আমি তো কাল ওকে জিজ্ঞেস করেই এই সম্বন্ধের ব্যাপারে এগিয়েছি। কই, তখন তো ও বললো ওর কাউকে পছন্দ না। কারণ তোমরা ওর মা বাবা, আর একটা মেয়ে কখনোই নিজের মনের কথা নিজের বাবা মাকে খোলাখুলি করে বলতে পারে না। ও হয়তো ভেবেছে তুমি ওর অন্য কাউকে পছন্দ করার বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করবে, তাই হয়তো বলেনি ভয়ে।
এসব কথায় কি রিয়েক্ট করার কথা নয় রোদ? ছেলে এবং স্বামীর এমন বাকবিতর্কে অসহায়ের ভূমিকা পালন করছে জুবাইদা বেগম। হয়তো ভাবছেন কাকে কি বলে সামলাবেন। এরই মাঝে কবির সাহেব গম্ভীর কণ্ঠে বলল, কে ছেলেটা? রেহান। রেহান? অবাক কণ্ঠে বলে ওঠেন জুবাইদা বেগম ও কবির সাহেব। কবির সাহেব এবার উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, কতদিন ধরে চলছে এসব? আর রেহানের সাথে কিভাবে কি হলো? সেটা আমি ঠিক বলতে পারছি না। তাছাড়া এখন তো সব শুনলেই, মেয়ে যেহেতু অন্য একজনকে পছন্দ করে সেহেতু এই সম্বন্ধ আর না আগানোই বেটার। নিরলস ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে কথাগুলো বলে থামে রৌদ্র। কবির সাহেব গম্ভীর মুখে নিশ্চুপ হয়ে বসে রইলেন। অতঃপর বলে ওঠেন, ঘরে যাও তুমি এখন, আমি দেখব পরে বিষয়টা। আপাতত অফ থাকুক সবটা। না আব্বু, রেহানরা কালকেই আমাদের বাড়িতে আসতে চাচ্ছে। কালকেই মানে? মগের মল্লুক নাকি সবটা? বললেই হয়ে গেল? সেটা তুমি জানো। ইয়ার কি করছো আমার সাথে? আজব, তোমার সাথে কি আমার ইয়ার্কির সম্পর্ক নাকি? রেহান যেটা বললো আমি তো তোমায় সেটাই জানালাম। ও বলল বলেই তুমি আসতে বলবে নাকি? তার উপর আকাশদেরও না বলা হয়নি। তাছাড়া সবচেয়ে বড় কথা, বাড়ির কাউকেই বিষয়টা জানানো হয়নি। এর মধ্যে হুট করে রেহানারা আসলে। কবির সাহেবের কথা শেষ হবার আগে দরজার কাছ থেকে সাব্বির সাহেব হালকা গলা খাকারি দিয়ে বলে ওঠেন, ভাইজানকে বলল আমরা জানি না, রোদ আমাদের সবটা জানিয়েছে। বলে ভেতরে প্রবেশ করলেন তিনি। তার পিছু পিছু বাকি সদস্যরাও ভেতরে প্রবেশ করেন। কবির সাহেব এরূপ অবস্থায় কিছুটা স্তব্ধ হয়ে থাকেন। পরে নিজেকে ধাতস্থ করে তাদের সকলকে জিজ্ঞাসা করেন, তোরা জানিস মানে? তোরা রুহি আর রেহানের ব্যাপারটা আগে থেকেই জানতিস? না না ভাইজান, আগে থেকে না, আসলে তোমার জানার মাত্র 1 ঘন্টা আগে জেনেছি। চটপট কণ্ঠে বললেন তাশরিক সাহেব। ব্যাপারটা আসলে হয়েছে কি ভাইজান, রৌদ্র তোমার এখানে আসার আগে আমাদের সবটা জানিয়েছে। অত্যন্ত বিনম্র স্বরে বললেন তায়েফ এহসান। আর তাছাড়া ভাইজান রোহন ছেলেটাও বেশ ভদ্র, দেখতে শুনতে বেশ ভালো। আর সবচাইতে বড় কথা, আমাদের রুহি মামুনিও তাকে পছন্দ করে। তাই বলছিলাম কি, তুমি আর অমত করো না। ভাইয়ের হাত দুটো আঁকড়ে ধরে কথাগুলো বললেন সাব্বির সাহেব। কবির সাহেব সকলের কথাগুলো শুনে গেলেন গম্ভীর মুখে, কিছু বললেন না তিনি। অতঃপর সকলের দিকে তাকিয়ে বলে ওঠেন, ঠিক আছে, তবে তাই হোক। সবাই যেহেতু রাজি, তাহলে আমি আর অমত দিয়ে কি করব? কিন্তু কথা হচ্ছে তারা কালকেই আসলে কিভাবে কি করব বলো তো? ও নিয়ে তুমি মোটেও টেনশন করো না ভাইজান, আমরা আছি না। কাল সবটা আমরাই সামলে নেব, তুমি নিশ্চিন্তে থাকো। তায়েব সাহেব আত্মবিশ্বাসের সাথে বললেন কথাগুলো। কবির সাহেব ভাইদের এরূপ কথায় মৃদু মাথা ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, তাহলে এবার সবাই গিয়ে শুয়ে পড়ো, কাল আবার অনেক কাজ। বলেই তিনি বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলেন। জুবাইদা বেগম এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক, রোদের বাবা অতটাও হুম্বিতম্বি করেনি। একে একে সকলেই তাদের ঘরে চলে গেলেন। রৌদ্র চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, এমন সময় তার মা তার ডান হাতটা আঁকড়ে ধরে। রৌদ্র স্বাভাবিকভাবে পিছনে ফিরে তাকায়। জুবাইদা বেগম পরম স্নেহের সাথে ছেলের মাথায় হাত রাখেন, বলে ওঠেন, আমার ছেলেটা কবে থেকে অত বড় হয়ে গেল বাবা? মায়ের কথায় মুচকি হাসল রৌদ্র। মায়ের হাতটা মাথা থেকে নামিয়ে হাতের উল্টো পিঠে আলতো চুমু খায় সে। বলতে থাকে, যবে থেকে আমার মা এমন বাচ্চাদের মতো করে তবে থেকে। ছেলের এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে লম্বা হাসি দেয় জুবাইদা বেগম। অতঃপর ছেলেকে বিদায় দিয়ে ঘরে আসেন তিনি। এসে দেখেন কবির সাহেব বিছানায় শুয়ে পড়েছেন, কপালে হাত ঠেকিয়ে। তিনি নিঃশব্দে স্বামীর পাশে বসলেন। স্বামীর হাত আলতো করে ধরে জিজ্ঞাসা করেন, এত চিন্তা করছো কেন? রেহানকে কি তোমার পছন্দ না? স্ত্রীর কথায় কপালে হতে হাত সরিয়ে তার দিকে তাকায় কবির সাহেব। পরে কিছুটা চিন্তিত স্বরে বললেন, না, এই বিষয়টা তেমন না। আসলে ভাবছি আকাশদের কিভাবে বিষয়টা বলবো। তাদেরকে তো আমি কথা দিয়েছিলাম তাদের ছেলের সাথে আমার বাড়ির মেয়েকে বিয়ে দিব, কিন্তু এখন। এতক্ষণে স্বামীর চিন্তার কারণ বুঝলেন জুবাইদা বেগম। কিছুটা আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, এই নিয়ে এত চিন্তা করো না তো। আর তুমি তো বললে এ বাড়ির মেয়েকে বিয়ে দিবে। আমাদের তো মেয়ে আর একজন না, তাই না? মানে তুমি কি বলতে চাইছো অরিন? আমাদের অরিন যদিও রাজি থাকে তবেই। রৌদ্র নিজের ঘরে যাবার সময় আবারও থমকে দাঁড়ায় অরিনের দরজার সামনে।
আজও কেমন সামান্য ফাঁকা দরজাটা, কিন্তু আজকে অরিনের পড়ার আওয়াজ আসছে না। রৌদ্র একবার ভাবলো দরজায় টোকা দেবে, কেননা এখনো ঘরে লাইট জ্বলছে, কিন্তু পরক্ষণে আবার ভাবলেও এত রাতে ওকে ডিস্টার্ব না করাটাই বেটার। এই ভেবে সামনে এগোতে পেছন থেকে মিনমিনে স্বরে ডেকে ওঠে একজন তাকে। রৌদ্র ভুজুকুল কুচকে পেছনে ফিরে দেখে অরিন তার দিকে মিষ্টি একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। রৌদ্র কিছু বলবে তার আগে অরিন হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে, রোদ ভাই নিচে কি হয়েছিল? আপনারা সবাই বড়বু রুমে একসঙ্গে কি করছিলেন? বড়বু ঠিক আছেন? রৌদ্র অরিনের এমন লাগাতার প্রশ্ন শুনে গম্ভীর কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।